পরম্পরা তারকা শিল্পী বলতে সাধারণত আমরা এমন পরিবার বা ধারাকে বুঝি যেখানে শিল্প সংস্কৃতির চর্চা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়। অভিনয়, সঙ্গীত বা শিল্প সাংস্কৃতিক পরিবারের পূর্বসূরিদের দেখানো পথ ধরে পরবর্তী প্রজন্মের শিল্পীরা নিজ নিজ যোগ্যতায় তারকা খ্যাতি অর্জন করেছেন। দর্শক, ঠিক তাই আজ আমরা তেমন দুইজন সাংস্কৃতিক পরিবারের তারকা শিল্পীদের নিয়ে পরম্পরার তারকা হয়ে ওঠার গল্প শুনবো তাদের কাছ থেকে। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সালিহা সাথী। আমার সাথে আছেন প্রয়াত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও সঙ্গীত শিল্পী দিলীপ বিশ্বাসের সন্তান, নির্মাতা ও সঞ্চালক দেবাশিস বিশ্বাস। আমার সাথে আরও আছেন চলচ্চিত্র পরিচালক, রচয়িতা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারের সন্তান, সঙ্গীত শিল্পী ও সঞ্চালক দিঠি আনোয়ার। স্বাগত আপনাদের জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন পরম্পরার তারকা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি এবং তোমাকে দেখে অনেক ভালো লাগছে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদেরকে অনেক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। দিঠি আপা, আমি আসলে শুরু করার আগেই বলছিলাম আমি এত সুন্দরীর সামনে আসলে কি বলবো, যে মানে অসাধারণ, খুব সুন্দর দিঠি আপা। আপনি সবকিছু মিলে আপনার রুচির প্রশংসা করতে হয় দিঠি আপা। এবং তো দাদার উচিত তার চলচ্চিত্রে আমাকে কাস্ট করা। আপনি দিঠি আপা, আমি একদম কনফার্ম আপনি প্রচুর অফার পেয়েছেন, আমি একদম একদম নিশ্চিত। দাদা, আমি ভুল বললাম না? আর আমাকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছো, তো খুব স্বাভাবিকভাবে, যেহেতু আমার সাথে কৃষ্ণপক্ষের খুব যোগ আছে, আমার সবসময় সারা জীবন এখন পর্যন্ত সুন্দরী নারীদের সান্নিধ্যে কেটেছে। তাই আজকেও তাই, ওটার ব্যত্যয় ঘটেনি। দুইজন সুন্দরী নারীর মাঝখানে বসে আছি। তো সবে ধর নীলমণি আছে। যেমন শুরুতে বলছিলাম, আমাদের অনুষ্ঠানের নামই পরম্পরা তারকা, এবং আমার সামনে বসে আছেন দুজন খ্যাতিমান বাবার সুযোগ্য সন্তান, এবং আপনারা ছোটবেলা থেকে স্টার কিড এই তকমাটা শুনতে শুনতে আসলে বড় হয়েছেন। দিঠি আপা, আপনার কাছে যদি আমি জানতে চাই, আপনার পড়ালেখা আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে আপনি পড়াশোনা শেষ করেছেন, কিন্তু আপনি ক্যারিয়ার বা প্রফেশনাল জায়গাটা যখন সিলেক্ট করেছেন তখন আপনি বেছে নিয়েছেন সঙ্গীতাঙ্গনকে, এবং দীর্ঘ 30 বছর আপনি অসংখ্য গান আমাদের উপহার দিয়েছেন, একক গান, মিক্সড অ্যালবাম। কিন্তু আপনার এই যে শুরুটা সঙ্গীত জগৎ, এটি কি তাহলে বাবার থেকে অনুপ্রাণিত হয়ে আসা কিনা, আর আপনার প্রথম হাতে খড়ি কার কাছে ছিল, বাবার কাছে কিনা, জানতে চাই। আচ্ছা, শুরুতে আমি বলবো যে বাবা আমাকে বলেছিলেন যে একজন শিশু তো জন্মাবার পর কাঁদে, তো তুমি যখন কাঁদলে তোমার কান্নার ভেতরে একটা সুর ছিল মা, এবং তখনই আমার মনে হয়েছে আমার মেয়েটা বোধহয় সঙ্গীত শিল্পী হবে। হয়তো বাবা মনের অজান্তেই নিজের মনের ভেতরে সেই স্বপ্নটা লালন করতেন যে তার মেয়েও একজন সঙ্গীত শিল্পী হবে, যেহেতু তিনি একজন গীতিকবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তো যেটা হয়েছে, আমার 8 বছর বয়সের যে জন্মদিনটিতে বাবা আমাকে প্রথম হারমোনিয়াম কিনে দেন জন্মদিনের উপহার হিসেবে, এবং সেই সাথে একটা গানও বাবা আমাকে লিখে দেন। সেটা ছিল আমার জীবনের প্রথম গান। আমি 2 লাইন শোনাই, প্লিজ আপা। আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা। কত ভালোবাসে আমায় তোমরা জানো না। আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা। দারুণ দারুণ, আমার জীবনের প্রথম গান। এবং সঙ্গীতের হাতে খড়িটা আমি বলবো যে ওস্তাদ ইয়াসিন হোসেন খান, ওনার কাছে। কারণ বাবা আমাকে তখন ওস্তাদজি রেখে দিলেন, আমি বাসার ভেতরেই শিখতাম ক্লাসিক্যাল সঙ্গীত, মানে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, যেটা সঙ্গীতের মূল ভিত্তি আমি বলবো। এবং আমার দ্বিতীয় ওস্তাদজি ছিলেন অবশ্যই শ্রদ্ধেয় সত্য সাহা। কারণ বাবার আসলে চলচ্চিত্রে আগমনটা শ্রদ্ধেয় সত্য কাকুর হাত ধরে। তো সেভাবেই বাবার গুরু বলো বা দাদা বলো বা ভাই বলো, সব কিছুই তিনি ছিলেন। তো সত্য কাকুর অনেক বেশি একটা আনাগোনা আমাদের বাড়িতে ছিল, কারণ আমরা পরিবারের মতোই, সেই সাথে দিলীপ কাকু। তো সেই সুবাদে সত্য কাকুর কাছ থেকেও আমার অনেক কিছু শেখা হয়েছে। আচ্ছা আপা, আমি যদি ভুল না করে থাকি, আপনার প্রথম সঙ্গীতের প্লেব্যাক হিসেবে আপনি যখন প্রথম গান সেটা কি আপনি স্কুলে ছিলেন, ক্লাস 8-এ? হ্যাঁ, এরকমই 8-9-এ পড়ি। মানে আসলে তখন ওই যে তুমি যেটা বলছিলে না পরম্পরা, আমি বলবো যে সবারই কিন্তু সঙ্গীত শিল্পীরা যখন মিডিয়াতে কাজ করতে আসে, প্রত্যেকে টার্গেট থাকে যে চলচ্চিত্রে প্লেব্যাক করবে। তো আমার জন্য সেই সুযোগটা আমি বলবো যে অন্যদের তুলনায় একটু সহজেই ছিল, কারণ বাবার নিজস্ব ফিল্ম প্রোডাকশন আছে, দেশচিত্র কথা। সেই ব্যানারে বাবা তখন একটা চলচ্চিত্র পরিচালনা করছিলেন উল্কা নামে। তো সেই ছায়াছবির সত্য কাকু ছিলেন সুরকার।
তো আমার আবদার ছিল বাবার কাছে, সত্য কাকুর কাছে, যে সব ভালো ভালো শিল্পীদেরকে সব ভালো গান গাইয়ে দিচ্ছ, আমাকেও একটু সুযোগ দাও। আচ্ছা, তো আমার তখন কণ্ঠ পরিপক্ক না, বয়সও পরিপক্ক না, না, কিন্তু একদম ছোট। বাবার মেয়ে হওয়ার বদলতে সুযোগটা আমি পেয়েছি। পেয়ে গেছেন। দেবাশিস দা, আপনার কাছে আসতে চাই। আপনার দুটো সত্তা, পরিচালক সত্তা এবং উপস্থাপক সত্তা, এবং দুটো ক্ষেত্রে আপনি মানে খ্যাতিমান মানুষ বা আপনার গুণের পরিচয় আপনি দিয়েছেন। আমি প্রথমে যে পরিচালক সত্তা সেখানে আমি আসতে চাই। এই যে পরিচালক হওয়ার স্বপ্ন, এটা কি আপনার বাবা থেকে অনুপ্রাণিত হয়ে কি না? ডেফিনেটলি, মানে ওটা তো থাকেই, মানে যখন তোমার বাবা এরকম গুণী একজন পরিচালক, এত বড় মাপের একজন পরিচালক, তো সেক্ষেত্রে যেটা হয় যে অটোমেটিক্যালি রক্তের মধ্যে ওটার সঞ্চালিত হয়, ওটা সঞ্চালন ঘটে। তবে একেবারেই যদি শুরুতে বলি, শুরুতে আমার ওরকম কোনো প্ল্যান আমারও ছিল না এই জগতে আসার। তো কিন্তু ওই যে বলে না, যেটা বলছিলাম যে রক্ত কথা বলে, তো অটোমেটিক্যালি ওটা হয়ে যায় সামহাও। তো পরিচালনা করতে এসে যদি তুমি বলো ওইভাবে যদি চিন্তা করি, ডেফিনেটলি বাবার জন্যই আমি আজকে পরিচালক। জি। হ্যাঁ, এবং বাবার কাছেই আমার হাতে খড়ি। এবং যেটা হয় যে আমি মাঝে মাঝে অনেককে আমাকে জিজ্ঞেস করতো যে আচ্ছা দাদা, আপনি পরিচালনার জায়গার থেকে যদি জিজ্ঞেস করি যে পড়াশোনা কোথায় করেছেন, আমি বললাম একটা বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। বলে কোথায়? আমি বললাম যে ঢাকাতেই। তো বলছে কোথায়, জায়গাটা কোথায়, ইউনিভার্সিটিটা কোথায়, আর নাম কি ইউনিভার্সিটি? তা আমার বাসা হচ্ছে পরিবাগ। আমি হচ্ছে জায়গাটা হচ্ছে ইউনিভার্সিটিটা পরিবাগে, আর ইউনিভার্সিটির নাম হচ্ছে দিলীপ বিশ্বাস ইনস্টিটিউট। দিলীপ বিশ্বাস ফিল্ম ইনস্টিটিউট, ওখানেই আমি পড়াশোনা করেছি, কারণ আমার বাবা ইটসেলফ ওয়াজ অ্যান ইনস্টিটিউট। তো সেই জায়গা থেকে পড়াশোনা করেছি বাবার কাছ থেকে, হাতে খড়ি বলো বা যাই বলো, প্রত্যেকটা খুঁটিনাটি, হ্যাঁ, স্টার্টিং ফ্রম একটা সিনেমার গল্প কিভাবে, গল্পের বুনন কিভাবে হয়। ইভেন আমার সৌভাগ্য হয়েছে যে আমার প্রথম সিনেমা যখন আমরা তৈরি করব, তার আগের থেকে যখন বাবার সাথে যুক্ত হলাম, গাজী চাচারা কি করে গান লেখেন, একটা গান 10 বার লেখেন, 11 বার ছিঁড়ে ফেলেন, এইভাবে কিন্তু তারা গান করেছেন। এখনকার মতো এরকম না যে এই একটা রোমান্টিক গান লিখে দাও তো, আচ্ছা স্যার 10 মিনিটের মধ্যে আমি পাঠিয়ে দিচ্ছি। এত ট্যালেন্টেড ওনারা ছিলেন না। মানে এখন তো তাই মনে হয়, তাই না? কিন্তু আসলে ওই লেখাগুলো যেগুলো ওনারা লিখে গেছেন বা ওনারা করে গেছেন কর্মগুলো, ওগুলোই কিন্তু সারা জীবন রয়ে গেছে। আর বাকি যেগুলো এখন যেগুলো হচ্ছে, ওগুলো আজ আছে তো কাল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওই রকম করে বাবার কিন্তু কোনো কনসিস্টেন্সি থাকছে না। আমরা হয়তো শুনছি ইভেন এখন যেটা হচ্ছে, আমরা বলি যে ভাইরালের যুগ, মানুষ গানের থেকে বেশি মনোযোগ দিচ্ছে বা কাজের থেকে বেশি মনোযোগ দিচ্ছে কিভাবে আমি ভাইরাল হব, মানে কন্টেন্ট দিব ইউটিউবে, সেটা মানে এখন তো ভিউ ওই বানাচ্ছে। জায়গাতে যখন তাদের সাথে বসার আমার মানে শুরুটাই হয়েছে তাদের সাথে। জি। শুরুটা হয়েছে একজন সত্য সার সাথে, একজন গাজী মাজহারুল রানার সাথে। আমার বাবা তো ছিলেনই। তো আমি তিনজন মহিরুহর নাম বললাম। তো তাদের সান্নিধ্যে যখন আমার শুরুটা নিশ্চয়ই অনেক বড়ভাবেই হয়েছে, বড় ধামাকাভাবে হয়েছে। তো আমি অনেকটা এগিয়ে গেছি তাদের সান্নিধ্যে। আর যেহেতু বাবার ছেলে, একমাত্র ছেলে, আমার কোনো ভাই বোনও ছিল না, তো আমি যখন ইচ্ছে প্রকাশ করলাম, তো তখন বাবা আমাকে গড়েছেন যে একটা, আমি যদি নাও থাকি, কিন্তু সিনেমা বানানোতে তোমার যেন কারোর মুখাপেক্ষী হতে না হয়, আমি তোমাকে ওভাবে তৈরি করে দিয়ে যাবো। এবং আমি আবার স্টুডেন্টও ভালো ছিল। আমি যতটুকু জানি আপনার হাতে খড়িটা বেশ কঠিন ছিল একদম, মানে আপনি বলেছিলেন যে সিলেটে যে কনুই দিয়ে লিখে মোছার মতো ব্যাপারটা, এতটা টাফ একটা মানে আমি তো আসলে যখন ওরকম, মানে ইটস নট এ কেক ওয়াক ফর মি, মানে যদিও বাবার ছেলে, হ্যাঁ, একদিকে সুযোগ সুবিধা তো ছিলই, সবকিছু আমি শিখে নিয়েছি তার কাছ থেকে। বাট উনি যখন আমাকে সিনেমাতে ইনভলভ করলেন বা আমি ইনভলভ হতে চাইলাম, তো সেই ক্ষেত্রে বেসিক্যালি ইনভলভ উনি আমাকে করতেন না। উনি আমাকে প্রথমেই বলতেন, অনেকবার বুঝিয়েছেন যে এটা খুব কঠিন একটা জগৎ, আমি এত কষ্ট করেছি, আমি চাই না যে এই জগতে এসে তুমি কষ্ট করো আমার সন্তান হয়ে। কিন্তু আমি ভাবলাম যে বাবাকে মানাতে গেলে আমার মার সাহায্য লাগবে, দুর্বল পয়েন্ট হচ্ছে আমার মা। বাবাকে আমি মাকে মানালাম, মা বাবাকে মানালেন, এভাবে আসলো। কিন্তু বাবার শুরুটা আমাকে করেছিল, কিন্তু আমি চতুর্থ সহকারী পরিচালক হিসেবে কিন্তু আমার আপনার এই বিষয়টা আমার খুব মজা লেগেছে যে বাবার সাথে কাজ করেছে ঠিকই, কিন্তু আপনি পদোন্নতির কথা বলতেন। আমি প্রথমে চতুর্থ, ইভেন আমি যদি ঠিক বলে থাকি, 1995 সালে অজান্তে রিয়াজ নায়ক ছিলেন, সেইখানে প্রথম আপনার আউটডোরে যাওয়া আপনার বাবার সাথে, ঠিক? এবং তখন আপনি ফিল করলেন যে কতটা কষ্ট একটা মুভি বানানোর পেছনে। মানে তারা যখন মানে
মানে একেবারে রোদের মধ্যে কাজ করছে, শটের পর শট হচ্ছে, রিটেক হচ্ছে, এত শ্রম, আমি কিছুটা ঘাবড়েও গিয়েছিলাম। বাট আমি একটু অ্যাডামেন্টও ছিলাম, এক্স্যাক্টলি, কিন্তু আমি একটু অ্যাডামেন্টও ছিলাম যে না, আমি করবই, দেখি না কতদূর যাওয়া যায়। তো ওইভাবেই তখন আমি ওই যে যেটা একটু আগে বললে তুমি, তখনকার সময় তো, এখন তো ডিজিটাল ক্ল্যাপস্টিক, তখন ওরকম ছিল না, অ্যানালগ সিস্টেম ছিল, ওই চক দিয়ে লেখা হতো, এটাকে বরিশালের ভাষায় কেনু বলে, হ্যাঁ, মানে কোনুই আর কি, কোনুই দিয়ে আমরা মুছে আবার শর্ট টু তো ওরকম করে করে ওগুলো শিখেছি। তো ওখান থেকে চতুর্থ সহকারী পরিচালক থেকে তৃতীয়, দ্বিতীয়, প্রধান সহকারী পরিচালক যখন হলাম, যখন বাবা বুঝলেন যে না, মনে হয় এখন মোটামুটি হবে, তখন বাবা আমাকে বললেন যে এবার তুমি বানাও ছবি। এবং প্রধান সহকারী হিসেবে কাজ করেছিলেন খুব সম্ভবত কলকাতার। আমার প্রধান সহকারী পরিচালক হিসেবে আমার জীবন শুরু হয়েছিল কলকাতাতে। আমার মা, আমাদের সংসার, অকৃতজ্ঞ, এইসব সিনেমাগুলোতে আমি প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। তখন ওখানকার আর্টিস্ট যারা আছেন, মানে আমার জীবনের শুরুটা বাংলাদেশে, বাট আমার পরিচালক জীবনের পরিপক্কতাটা এসেছিল হচ্ছে কলকাতার বা পশ্চিমবঙ্গের সিনেমাতে, কারণ বাবা তখন ওখানে কাজ করতেন। ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, অভিষেক, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র, দীপঙ্কর দে, সুভাষিস মুখার্জি, এদের সাথেই আমার ওঠা বসা ছিল, বা এদের কাজ দেখে দেখে বা এদের সাথে কাজ করে করে বড় হয়েছি। দেবাশিস দা, আপনার জীবনে প্রথম যেদিন আপনি অ্যাকশন কথাটা বললেন এবং প্রথম শট আপনার কি ছিল, আমি সেটাও শুনতে চাই। এটা একটা মজার গল্প, এখানেও বাবার একটু কারিগরি ব্যাপার আছে। সেটা হচ্ছে যে সবসময় আমি বাবার পিছে পিছে থাকতাম, এখন সাহস হতো না, মানে একটা সাহসে একটা অ্যাকশন বলা, এখন যেটা এখন একেবারে ইজি, জলের মতো সহজ তরল, তখন ওটা খুব কঠিন একটা বিষয় ছিল। আমি তো তখন ডিরেক্টর হইনি। তো বাবা ভাবলেন যে একটু সাহস তাকে, ছেলেটাকে দিতে হবে। তো বাবা হঠাৎ আমাকে বললো, এই নে স্ক্রিপ্ট, আমার একটু কাজ আছে, এই দুটা ডায়লগ আছে, পড়া, ওনাকে পড়িয়ে শটটা নিয়ে আমি আসছি। মানে একদম হুট করে। এখন শট তো পরের কথা, আমার সামনে ভিক্টর ব্যানার্জি বসা, যিনি হলিউড, বলিউড বহু জায়গায় কাজ করেছেন, পশ্চিমবঙ্গে অনেক বড় শক্তিমান অভিনেতা। ভিক্টর কাকু আমার দিকে তাকিয়ে আছে, আমি ভিক্টর কাকুর দিকে তাকিয়ে আছি। কাকু কোনো আপত্তি নিতে বলে, না না করো 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 করো, এটা দরকার আছে, তুমি করো করো, আমি রেডি আছি, তুমি বলো কি করতে হবে। আমার ঘামছি। ভিক্টর ব্যানার্জিকে আমি একটা সামান্য একজন মানুষ, মানে একজন অসহায় ব্যক্তি, তখন আমি ভিক্টর ব্যানার্জির মতো অভিনেতাকে আমি শট বুঝাচ্ছি, কিন্তু এই যে বুঝাতে বুঝাতে আমার মধ্যে একটা সাহস সঞ্চারিত হলো, এবং আমি সত্যি সত্যি শটটা নিয়েছিলাম, এবং আমি সাহস করে বলেছিলাম যে কাকু আমাকে আরেকটা টেক দিতে হবে, কারণ আমার এই শটটা ভালো লাগে নাই, এবং সে আরেকটা টেক দিয়েছিল, অটোমেটিক্যালি হয়ে গেছিল। ওই যে সাহসটা আসলো, এরপরে দেয়ার ইজ নো লুকিং ব্যাক, শুরু হয়ে গেল। দেবাশিস দা, একটা মজার প্রশ্ন আমার মাথায় ঘুরছে। আপনার প্রথম চলচ্চিত্র ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আপনার বয়সটা খুব সম্ভবত তখন 20 বা 23 বছর। আচ্ছা, ওই কাছাকাছি, মানে যুবক বয়স একদম। যুবক বয়সে তো আপনার প্রথম মানে মুভির নাম হওয়া দরকার ছিল ভালোবাসা জিন্দাবাদ, কারণ আপনি তখন পর্যন্ত শ্বশুরবাড়িতে যাননি, কিন্তু শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই কথাটা, এই নামটা কিভাবে মাথায় আসলো? আচ্ছা, এটার গল্পটা কি, তো আমার না ওই আমাদের দেশের যে বিয়ের যে রিচুয়ালটা, এটা আমার ছোটবেলা থেকে খুব, মানে আমি আগ্রহী ছিলাম, মজা লাগতো আমার। এই যে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এই বাড়ির লোক এই বাড়িতে আসছে, এই বাড়ির লোক ওই বাড়িতে যাচ্ছে, তো আর এরকম। তো এখন ঘটনা হচ্ছে যে আমি বাবাকে পণ করেছিলাম যে বাবা, তোমরা যেই মানের ছবি বানিয়েছো, গাজী কাকুরা, এজে মিন্টু আঙ্কেলরা, বাবারা, সাইফুল আজম কাশেম সাহেবরা, তার আগে কাজী জহির সাহেবরা, কামাল আহমেদ সাহেবরা, তো ওনারা যেই মাপের, যেই বড় মাপের পরিচালক, তো ওনারা যে ধরনের ড্রামা সিকোয়েন্সেসগুলো করেছে, একটা পারিবারিক আবহের উপর ছবি করেছে, তো ওগুলো আমি পারবো না আর কি। আমার আবার একটু প্যাটার্নটাও আলাদা ছিল। আমি ভাবছিলাম যে আমি কমেডি সিনেমা করবো, বাংলাদেশে কমেডি সিনেমা না, মানে হয় না বললেই চলে। তো সেই জায়গার থেকে আমি ভাবলাম একটা কমেডি সিনেমা করবো। তো ওইখান থেকে এরকম একটা গল্পের আইডিয়া আসা, এবং যেখানে এই ব্যাপারগুলো হবে খুব কমেডি স্টাইলে, ছেলে মেয়ের বাড়িতে যাবে, ওখানে গিয়ে শাশুড়ির সাথে মজার একটা খুনসুটি, এই সেই ওই। তো তখন সব ভাবলাম যে তাহলে কি করা যায়, নামটা কি দেওয়া যায়, এমন একটা নাম যেটা অ্যাট্রাকটিভ হবে, মানুষ ওর নাম শুনেই হলেও হলে যাবে যে কি আছে। এবং ওই সময় আমাদের দেশের চলচ্চিত্র জগৎকে কিন্তু অশ্লীলতার একেবারে রীতিমতো টুটি চেপে ধরেছিল, একদম একদম। তো ওই সময় আমি আর বাবা মিলে একটা স্লোগান তৈরি করলাম যে অশ্লীলতার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ,
শ্বশুরবাড়ি জিন্দাবাদ। জিন্দাবাদ। জি, তো এইভাবেই আসলে আমার শুরুটা। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। গাজী মাজহারুল আনোয়ারের প্রথম চলচ্চিত্রে পদার্পণ এই গান দিয়ে, এই গানটা আপনার কণ্ঠে শুনতে চাই। অবশ্যই এটা আইন অবশিষ্ট ছায়াছবির গান এবং বাবার চলচ্চিত্রের প্রথম গান, সত্য শাহনাজ সুর এবং সুভাষ দত্ত পরিচালিত ছায়াছবি আমি শোনাচ্ছি। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে ঝলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। দারুণ। দ্বিতীয় আনোয়ার, আপনার কাছে যদি আমি জানতে চাই যে আপনার আরেকটা পরিচয় আছে, আপনি একজন সফল উপস্থাপিকা। আপনার মা গাজী জোহরা, উনি একজন সফল উপস্থাপিকা ছিলেন। এই যে উপস্থাপিকা হবেন, এটা কি মা থেকে অনুপ্রাণিত হয়ে এসেছেন? এটা আমি নিজেই নিজেকে অনুপ্রাণিত করেছি, কারণ গাজী মাজহারুল আনোয়ার তিনি একজন গীতিকবি, সঙ্গীত ব্যক্তিত্ব, তার মেয়ে হিসেবে আমি গান করছি। কিন্তু আমার মা একসময় খুবই জনপ্রিয় একজন উপস্থাপিকা ছিলেন, জোহরা গাজী, এবং তৎকালীন সময় তিনি বাংলাদেশ টেলিভিশনে এককভাবে অনেকগুলো ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তা আমার কাছে মনে হয়েছে বাবার মেয়ে হিসেবে গান করছি, মার মেয়ে হিসেবে এটাও তো একটু ধরে রাখা উচিত। তো মার এই কোনো একটা ম্যাগাজিন অনুষ্ঠানে আমি প্রথম শুরু করি চিঠিপত্র পড়া, সেখান থেকে আসলে আমার শুরুটা। মার সাথেই বসে আমি চিঠি পড়তাম। সেই ম্যাগাজিন অনুষ্ঠানের একটা সেগমেন্ট ছিল আর কি, যে দর্শক শ্রোতারা চিঠি পাঠাতেন, আমি চিঠিগুলো পড়ে শোনাতাম। তো পরবর্তীতে আস্তে আস্তে এই আগ্রহটাও আমার মনের ভেতরে আমি লালন করতে থাকি এবং পট করে আমার কাছে অফারও চলে আসে। এবং আমি দেখা গেছে যে বেশিরভাগ মিউজিক রিলেটেড প্রোগ্রামগুলোই আসলে উপস্থাপনা করি, দাদাদের মতো এত সার্বজনীনভাবে না, মানে মিউজিক রিলেটেড। কারণ আমার কাছে মনে হয় যে ওইটার সাথে আমি নিজেকে রিলেট করতে পারি, কারণ আমার যিনি গেস্ট থাকেন একজন সঙ্গীত শিল্পী, তার সঙ্গে আমার ইন্টারাকশনটাও ভালো হয়, বেশ কিছু কমন টপিকস নিয়ে আমরা কথা বলতে পারি। আর বাবার মেয়ে হওয়ার বদলতে বেশ কিছু গানের ইতিহাস কিংবা প্রেক্ষাপট জানার সুযোগ আমার হয়েছে। এজন্য আমার অনুষ্ঠানগুলো আমি খুব চেষ্টা করি ইনফরমেটিভ করতে, মানে কিছু কিছু ইনফরমেশন আমি শেয়ার করি দর্শক শ্রোতাদের সাথে। কারণ আমার কাছে মনে হয় যে গান তো সবাই করে, কিন্তু গানের পেছনে অনেক ধরনের হাসি, কান্না, দুঃখ, বেদনার স্মৃতি লুকিয়ে থাকে। আমার কাছে মনে হয় যে সেই প্রেক্ষাপটগুলো দর্শক শ্রোতাদের জানা উচিত, যে কত কষ্ট করে আসলে একটা জিনিস তৈরি হয়। কারণ দাদা বলছিল না যে 10 বার লিখছেন, 11 বার ছিটছেন, এই বিষয়গুলো আসলে সত্যি। বাবাদেরকে আমি দেখতাম যে তাদের ভেতর তৎকালীন সময় যখন কাজগুলো করতেন, একটা কোঅর্ডিনেশন ছিল সবার নিজেদের মধ্যে। একটা গান সৃষ্টি হওয়ার পেছনে একজন গীতিকবি, একজন সুরকার, একজন সঙ্গীত শিল্পী বসে আছেন, পাশাপাশি চলচ্চিত্রের গান হলে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রত্যেকের ভেতর না এত চমৎকার একটা সমন্বয় এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। প্রত্যেকের সামনে একটা গান তৈরি হতো, অনেক সময় নিয়ে তৈরি হতো। আর এখনকার সময় স্বপ্নের মতো এ কারণে লাগে, কারণ বাবা মজা করে বলতেন যে তোমাদের এখনকার সময় আবেগের চাইতে বেগ বেশি, তোমরা সবাই এত বেশি ব্যস্ত, স্পিডে ছুটছো। কিন্তু আমার কথা হলো যে শিল্পটাকে শিল্পের মতো চর্চা করা উচিত। তো সেটাই আজকাল নানা ধরনের, ওই যে আমরা বলছিলাম না যে অপসংস্কৃতি, আমার মনে হয় যে একেবারে কি বলো দাদা, মানে অপসংস্কৃতির অত্যাচারে আমরা সবাই অতিষ্ঠ আসলে। তা তো অবশ্যই, কারণ একটা গান আগে যেমন আমরা যে 30-40 বছরের পুরনো গান দেখি, সেটা আমরা এখনো চর্চা করছি, আমরা এখনো শুনছি। কিন্তু ওই যে প্রথমের দিকেই বললাম যে এখনকার গানের কোনো কনসিস্টেন্সি নেই। আমরা যদি লিরিক শুনি, লিরিক শুনলে আর মনে হয় না সেকেন্ড লাইনটা আমরা শুনি, কিন্তু দেখা যাচ্ছে গানটা ওই যে ভিউ বাণিজ্য, মানে লাখ লাখ মিলিয়ন ভিউ। আমার কাছে মনে হয় যেমন গাজী মাজহারুল আনোয়ার এর মেয়ে আমি কন্যা, বাবা তো 20,000-এর উপরে গান লিখেছেন, কিন্তু কোনোদিন বাবার জীবদ্দশায় আমি এক লাইন লেখার আমি সাহস করিনি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা আমাকে দিয়ে হবে না। তো যেটা আমি পারবো না সেটা আমি কেন করব? মানুষ তো আমাকে বলবে আলেমের ঘরে জালেম হয়েছে, গাজী সাহেব কি লিখছে আর তার মেয়ে। কিন্তু এখনকার সময়ের সব গান আমি বলবো না, বেশিরভাগ গান শুনে আমার মনে হয় কি, দাদা এই গান তো আমিও লিখতে পারি, এর থেকে ভালো আমি লিখতে পারি। তো এরকম একটা বিষয়, গান তো না মনে হয় মেশিন গান। এই যে বাবার নামের তকমাটা কাঁধের উপরে, রাইট, অনেকটা বলা যায় যে বন্দুক কাঁধে, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে নিজের একটা খ্যাতি অর্জন করা, এই বিষয়টা কতখানি চ্যালেঞ্জিং ছিল? স্টার্টেড তো বটেই, কিন্তু যদি সেরকম সুযোগ সুবিধা হতো তাহলে কিন্তু আমি শুরুতেই পরিচালক হতাম, চতুর্থ পরিচালক হতাম না। জি। তো সেই জায়গাগুলো আমি চাইনি, আমার বাবা মা আমাকে কোনোদিন দেননি।
আমি ওই উপলব্ধিটাই করিনি কখনো যে আমি অনেক বড় মাপের কারোর সন্তান। হ্যাঁ, সেটা সেটে হোক, ঘরে হোক, বাইরে হোক, যে কোনো জায়গায় হোক। আমি খুব সাধারণভাবেই বড় হয়েছি, একজন অসাধারণ ব্যক্তিত্বের সাথে বড় হয়েছি, তার সান্নিধ্যে বড় হয়েছি, কিন্তু উনি যে অনেক অসাধারণ সেটা উনি আমাকেই বুঝতে দেননি। তো আমার মধ্যেও ব্যাপারটা চলে এসছে। আমিও খুব, যেটা আমার মা সবসময় বলেন সব ক্ষেত্রে, যে যত তুমি বড় হবা তোমার দৃষ্টিটা মাটির দিকে থাকবে, তাহলে মানুষ তোমাকে আরও বড় বলবে। তো আমি ওইটা এখনও মাটির দিকেই তাকিয়ে কথা বলি বা থাকি। আর ওই যে যেটা আমি বলছিলাম ডিফিকাল্টিস, এটা আরও অনেক বেশি। দুটো জিনিস যেটা তুমি বললে, যে এই যে কোয়েশ্চেনটা আসে যে ওনার বাবা তো এরকম, তো উনি তো ফ্যাসিলিটিস পাবেন, উইচ ইজ ভেরি রং। মানে আমাদের কাঁধে যে চাপটা, হ্যাঁ, বা গুরু দায়িত্ব যেটা বলি, এটা এত বেশি, যেটা অনেক যারা সাধারণ থেকে অসাধারণ হয়েছেন, যাদের বাবা মারা হয়তো সেরকম নাম করা না, তাদের ক্ষেত্রে যেই সুযোগটা বা সুবিধাটা বরং তারা বেশি পেয়েছে, কারণ তাদের কাঁধে ওই ভারটা ছিল না যেটা আমাদের ছিল। যে ওই যে হ্যাঁ, এই চাপটা ভয়ঙ্কর চাপ। যেটাই করব, যদি না করি তো করব না, কিন্তু যেটা করব সেটা যেন আপ টু দ্য মার্ক থাকে, ওই মানে মানটা যেন বজায় থাকে, যাতে বলতে না পারে যে দিলীপ বিশ্বাসের ছেলে কি বানাতেন, দিলীপ বিশ্বাস কি বানাতেন, তার ছেলে কি বানাচ্ছে। আচ্ছা, আমার ক্ষেত্রে আমি বলতে পারি, যেমন আমার ক্ষেত্রে বাবা খুবই স্ট্রিক্ট ছিলেন। বাবার কথা হলো যে হ্যাঁ তুমি আমার মেয়ে। আমি তখন বাবাকে খালি আবদার করতাম, তুমি এই চলচ্চিত্রে কাজ করছো, এই চলচ্চিত্রে কাজ করছো, আমাকে কেন নাও না? সবসময় খালি সাবিনা আন্টি, রুনা আন্টি, আবিদা আন্টি। তো বাবা যেটা বললেন যে মা, তুমি যদি মনে করে থাকো যে আমার মেয়ে হিসেবে আমি যেখানে যেখানে কাজ করব সব জায়গাতেই আমি তোমাকে সুযোগ নিয়ে দিব, তাহলে তুমি ইউ আর রং। কারণ প্রথম সুযোগটা হয়তোবা আমি তোমাকে নিয়ে দিব, হয়তো একবার আমি আলীকে বলতে পারি, পারভেজকে বলতে পারি, কিংবা সত্য তাকে বলতে পারি যে আমার মেয়েকে দিয়ে গান করান, কিন্তু দ্বিতীয় সুযোগটা তোমার গুণের বদলতেই তোমাকে নিতে হবে, এটা তুমি সবসময় মাথায় রাখবা। তো যে কারণে আমি কিন্তু, আর সবচেয়ে বড় কথা, বাবার প্রতিটা কথাই আমাদের কাছে না একটা বেদ বাক্যের মতো ছিল। তো বাবা সবসময় বলতেন, কারণ বাবা এটা চাইতেন, কারণ তিনি এই প্রফেশনে 60 ইয়ার্স ছিলেন এবং এই প্রফেশনের সমস্ত মেরিট ডিমেরিট সব কিছু সম্পর্কে উনি কিন্তু একেবারে, আমি বলবো যে সব কিছু উনি জানেন, যে এই লাইনে কাজ করতে হলে কিভাবে স্ট্রাগল করে ওনারা যেভাবে এগিয়েছেন। তো হয়তো বা সেটা বাবা ওভাবে চাননি যে তার মেয়ে হিসেবে আমিও অতটা কষ্ট করে, যে কারণে বাবা আমাকে সবসময় বলতেন যে মা, গান বাজনা করছো, বিয়ের আগে বলতেন যে পড়াশোনা ঠিক রেখে গান বাজনা করতে হবে, এবং বিয়ের পরে বলতেন যে মা, সংসার ঠিক রেখে গান বাজনা করতে হবে। তো যে কারণে গানটা আমার কাছে সবসময় খুব ভালোবাসার জায়গা ছিল এবং সেকেন্ড অপশন হিসেবেই ছিল, যে কারণে আমি সবসময় ব্যালেন্স পেতে কাজ করার চেষ্টা করতাম এবং সেই কাজগুলোই করতাম যেই কাজগুলো করলে আমার কাছে মনে হতো যে আমার বাবার সম্মানটা আমি ধরে রাখতে পারবো, নিজের সম্মানটা ধরে রাখতে পারবো। ওভাবে আসলে আমি কাজ করেছি। তবে হ্যাঁ, একটা পজিটিভ দিক আছে যে কখনো এখন পর্যন্ত এই কথাটা শুনতে হয়নি যে ওই যে তুমি বলে প্রেশারের কথা, কারণ আমরা যেখানেই যাই না কেন প্রত্যেকের একটা আমাদের প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। গাজী সাহেবের মেয়ে কেমন গান গাইছে দেখছি, তো আজকে তুমি লুইপার গান শোনো, কোনালের গান শোনো, এতটা মনোযোগ দিয়ে ওনারা শুনবে না, কিন্তু ওনারা মনে করে আচ্ছা গাজী সাহেবের মেয়ে, আচ্ছা আলাউদ্দিন আলীর মেয়ে, সত্য সাহেব ছেলে, আচ্ছা দেখি তো কি করছে, মানে এক্সট্রা একটা এক্সপেকটেশন থাকে। তো সেই জায়গা থেকে কিছুটা প্রেশার এই কারণে কাজ করে যে আমার কারণে বাবার সম্মানে যেন এতটুকু আঁচ না লাগে। আর আমি দিঠে আনোয়ার আজকে কতটুকু কি করতে পেরেছি, মানুষ আমাকে কি বলছে সেটা নিয়ে আমি খুব একটা বদার্ড না। আমার কথা হলো যে আমার বাবা কিংবা দিলীপ কাকু কিংবা সত্য ওনারা কিন্তু কিংবদন্তি সঙ্গীতের স্রষ্টা, চলচ্চিত্রের স্রষ্টা। তাদের আজকে যদি সঙ্গীতের চলচ্চিত্রের ইতিহাস লেখা হয়, এই তিনজনের নাম তো অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমার কথা হলো যে তাদের এই লেগেসিটা ধরে রাখার দায়িত্বও কিন্তু পরিবারের সদস্য হিসেবে আমাদের রয়েছে। তা আমরা কিন্তু সেই কাজটা করে যাচ্ছি, আমরা সুনিপুণভাবেই করে যাচ্ছি সেই কাজটা, সেই লেগেসিটা ধরে রাখছি। হ্যাঁ, তবে বাবা এটাও বলতেন যে মা, তুমি আমার লেগেসি ধরে রাখছো, আমার লেখা পুরনো গানগুলো করছো, আমি খুব হ্যাপি যে তুমি ধরে রাখছো। মানুষ বলছে যে না, গাজী সাহেব টিকে থাকবে তার মেয়ের মাধ্যমে। তা আমি যেটা করতাম, আমি নিজে যেমন গাইতাম, আমি এখনকার প্রজন্মে যারা শিল্পী আছে, একটা পালকি নামে আমি অনুষ্ঠান করতাম, সেই আয়োজনে আমি ওদেরকে আমন্ত্রণ জানাতাম, বাবার গানগুলো তারা গাইতো। তো এভাবে আমি চেয়েছি যে আমার বাবার গানগুলো সারা
পৃথিবীতে ছড়িয়ে যাক, মানে তরুণ প্রজন্মের কণ্ঠে, কারণ এভাবেই কিন্তু তারা বেঁচে থাকবে। বেঁচে শুধু থাকবে, আমি গাইলে সেটাই। হবে না, তো প্রত্যেকের সেটাই গাইতে বলেছি, হবে। মানে শুরুটা হয়তো বা খুব মসৃণ হলেও চলার যে জার্নিটা ওটা কখনোই আসলে মসৃণ ছিল না, ওটা আপনাদের নিজেদের যোগ্যতায় অর্জন করে নিতে অবশ্যই, হয়েছে। কারণ যতটুকু করেছি। দর্শকের ভালোবাসা কিন্তু শুধুমাত্র দিলীপ বিশ্বাসের ছেলে বা গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে এইভাবে কিন্তু পাওয়া সম্ভব না, সম্ভব কখনোই না। দেবাশিস দা, এবার আপনার কাছে আসতে চাই। ওই যে শুরুতে বলেছিলাম আপনার ভিতরে আরেকটি সত্তা আছে, উপস্থাপক সত্তা। এবং আমাদের সময় 2001 সালের কথা যদি আমি বলি, ওই সময় একটা ব্রেকিং অনুষ্ঠান ছিল পথের প্যাচালি, যেটা আমরা মানে ওটা আসলে আমরা চিন্তা করতে পারি না তখনকার প্রেক্ষাপটে বাংলাদেশে এমন একটা স্ট্রিট শো যেখানে কোনো গেস্ট নেই। গেস্ট কারা? আম জনতা, সাধারণ জনগণ যারা রাস্তা দিয়ে হাঁটছে চলছে, তারাই জনতা। এবং দাদা, আমরা জানতে চাই এই অনুষ্ঠানের কনসেপ্টটা কিভাবে আপনার মাথায় এলো, এবং আপনি তখনই কি মানে ওই অনুষ্ঠানে যে আপনি উপস্থাপক হবেন এই ভাবনাটা কি আসলে এই অনুষ্ঠানকে ঘিরেই কিনা? না, জিনিসটা হচ্ছে যে প্রথমত ভাবনাটাই তো একটা বোল্ড স্টেপ ছিল, কারণ এরকম হঠাৎ করে মাইক্রোফোন হাতে নিয়ে হঠাৎ করে কাউকে জিজ্ঞেস করা যে আপা আপনার তো দুটো কান, তিনটা কান হলে ভালো হতো না, বেশি শুনতে পাইতেন। তো এই যে বিষয়গুলো, এগুলো তো ওই সময় ভাবাটাই একটা মানে একটা অনেক বড় দুঃসাহস, ভাবাটাই একটা দুঃসাহস। তো সেই ভাবনার জায়গা থেকে আমরা, আমাদের একটা টিম ছিল, সেই টিম থেকে আমরা ঠিক করলাম যে এরকম একটা অনুষ্ঠান আমরা করব। বাট প্রবলেমটা হচ্ছে যে এই ধরনের প্রশ্ন কে করবে বা এই ধরনের সাহসী উপস্থাপক কে দেখাবে এরকম সাহস, কারণ বলা তো যায় না, উত্তম মধ্যমও পড়তে পারে, একদম পাবলিক রিঅ্যাকশন। তো হ্যাঁ, তো আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা সাধারণত কি করতাম সেই সময় থেকে, এখনও তাই হয়, যে তারকাদেরকে নিয়ে, তথাকথিত সকল তারকা যারা আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করি। কিন্তু এই অনুষ্ঠানে আমাদের টার্গেট ছিল তারকা তারাই যাদের জন্য আমরা তারকা, শুধুমাত্র সাধারণ জনগণ, যারা কখনো গান গাওয়ার সুযোগ পায়নি, যারা কখনো বক্তৃতা দেওয়ার সুযোগ পায়নি, যারা কখনো ক্যামেরার সামনে কোনোদিন দাঁড়াতে পারেনি, তাদেরকে আমরা সুযোগ করতাম। আমরা জানতাম যে আমরা যদি মানুষ একদম জনসাধারণদেরকে ইনভলভ করতে পারি, তাহলে ওই অনুষ্ঠান জনসাধারণের জন্য যেহেতু অনুষ্ঠান, ওরাই দেখবে। এটা আমাদের একটা প্ল্যান ছিল। তো সেই প্ল্যান থেকেই, সেই ভাবনা থেকেই করাতে, এখন স্ক্রিপ্ট টিপ তো সব হয়ে গেল। এখন হওয়ার পরে মনে হলো যে এটা বলবে কি, কারণ আমি আসলে ডিরেকশন, স্ক্রিপ্ট, এই অ্যাঙ্গেলগুলোতেই এত বেশি সবার সাথে ইনভলভ ছিলাম যে কে উপস্থাপক হবে এটা আমাদের মাথায় কারোর ছিল না। হঠাৎ মনে হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তো এই প্রোগ্রামে উপস্থাপনা, এটা কে করবে। তো দুই একটা জায়গায় আমরা চেষ্টা করলাম, এই ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি, স্মার্ট ছেলেদেরকে নিয়ে, ঠিক আসছে না। পরে আমি চিন্তা করলাম এর মধ্যে ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তৎকালীন সময় আমরা স্টুডেন্ট মানুষ, সবার যে যার বাবার কাছ থেকে ধার নিয়ে ওই 5,000 টাকা করে ধার নিয়েছিলাম, 20,000 টাকা, 20,000 টাকায় 2টো এপিসোড, ক্যামেরা বুকিং হয়ে গেছে, আগামীকাল শুটিং, কিন্তু রাত তখন 1টা বাজে, পরের দিন শুটিং, কিন্তু উপস্থাপক নাই। তো পরে ভাবলাম টাকাটা তো বাঁচাতে হবে সবার আগে। তো টাকা বাঁচানোর জন্য, 20,000 টাকা সেভ করার জন্য, আর আমার নিজের 5,000 টাকা সেভ করার জন্য, হ্যাঁ ধারের টাকা আমার শোধ দিতে হবে, বাবাকে আবার বলছি আমি কিন্তু দিয়ে দেবো, একদম খুব আমি টাকা দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু ওই যে কোনো কারণেই হোক, ওই 20,000 টাকা বাঁচানোর কারণে আমিই নেমে গেলাম। নামার পরে আমি ভাবলাম যে কী ব্যাপার, আমি তো মনে হয় পারছি। তো হচ্ছে, প্রথম এপিসোডের পরে দ্বিতীয় এপিসোড করলাম, ওতে আরও ভালো হলো, মনে হলো যে না হতে পারে। কিন্তু এই দুটো এপিসোড করার পরে মজার বিষয় হচ্ছে, তৎকালীন সময় 2-3টা বড় বড় আরও টেলিভিশন চ্যানেল ছিল, ওরা আমাদেরকে রিজেক্ট করে দিয়েছিল। আচ্ছা, এরকম বলে যে এটা একটা বেয়াদব অনুষ্ঠান, হ্যাঁ, উল্টোপাল্টা প্রশ্ন করে, এ ধরনের অনুষ্ঠান আমাদের দেশে চলবে না, কি বলে না বলে কিছু নেই। তারপরে যেই চ্যানেলটা দিয়ে আমাদের উত্থান আসলে এই প্রোগ্রামটার, তো সেই চ্যানেল থেকে যখন কল আসলো, আমি আর যাই না ভয়ে, কারণ আগে অপমান করে তো বের করে দেওয়া হয়েছে অলরেডি। আর তৎকালীন সময় একটা জিনিস একটু বলি, অনেক বছর পরে টেলিভিশনের লোক, উপস্থাপক বলি বা যে কোনো টেলিভিশন কেন্দ্রিক, সিনেমা না, টেলিভিশন কেন্দ্রিক লোকরা জেনেছিলেন যে আমি দিলীপ বিশ্বাসের ছেলে, আমি কাউকে পরিচয় দিইনি। মানে এই যে সত্তাটা, যেমন পরিচালক সত্তাটা, এটা পুরোটাই বাবার জন্যে, পুরোটাই, মানে টপ টু বটম, আমি আজকে যতটুকুই যা পারি পরিচালনা, সেটা পুরোটাই আমার বাবার জন্য। বাট উপস্থাপনা যেটা, সেটা কিন্তু আমি একাই করেছি, আমি একাই আমাকে গড়েছি অ্যাজ আ হোস্ট। তো যাই হোক, তো তারপরে দুটো এপিসোডের পরে আমাকে ডাকা হলো, আমি ভয়ে যাই না, আবার অপমান করবে। তারপরে খুব রিকোয়েস্ট করলো যে না আসুন আপনি। আসার পরে কথাবার্তা হলো,
দেখলো, আমাদেরকে বললো যে ভাই এই কনসেপ্ট কোথা থেকে পেলেন? তাই বললাম যে ও এসেছে মাথায়। তো বলে যে না, আমরা এটাকে কন্টিনিউ করব। তো এইভাবে আমার কিন্তু উপস্থাপনার এই যে জার্নিটা শুরু হলো, এই জার্নি আজকে ২৬ বছর হয়ে গেছে। যারা এখনকার দর্শক তাদের জন্যে কোনোভাবে এটা আবার করা যায় কিনা। জি, দিচ্ছি আনোয়ার, আপনার কাছে আমি আবার আসতে চাই যে এখনকার আমি যেটা বলছিলাম যে গানের কোনো মানে কনসিস্টেন্সি নেই, গান মানুষ শুনছে তো শুনছে না, বা সেই ভালো লাগাটা আগের মতো কাজ করে না। আপনি আপনার বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে আপনার বাবার যে গানগুলো আছে সেগুলোকে ধরে রাখার জন্য, দর্শকদের কাছে আরও ২০ বছর ৫০ বছর রাখার জন্য আপনি কি কাজ করে যাচ্ছেন? আচ্ছা, প্রথমত আমি যেটা বলছিলাম যে বাবার লেগেসিটাকে ধরে রাখার জন্য আমরা যেটা করেছি, বাবার একটি বই বের করি আমরা প্রতি বছর, অল্প কথার গল্প গান। সে এই পর্যন্ত ৬টি খণ্ড বেরিয়েছে, সেখানে বাবার লেখা গানগুলো থাকে, পুরো লিরিক্স এবং গানের হিস্ট্রিটাও থাকে। আমি একটা চ্যানেলে পালকি নামে একটা আয়োজন করতাম এবং সেখানে বাবার লেখা গানগুলো এই প্রজন্মের শিল্পীরা গাইতো, বাবা বসে থাকতেন গেস্ট হিসেবে, স্পেশাল গেস্ট হিসেবে উনি গানের প্রেক্ষাপটগুলো বলতেন। তো এখন তো ডিজিটালের যুগ, তো এটা ইউটিউবে তোমরা পাবে, তো এ ধরনের একটা বিষয়। আরেকটা হচ্ছে যে বাবার নামে ইউটিউব চ্যানেল আমরা করেছি, যেখানে বাবার লেখা বেশ কিছু পুরোনো গান আমরা নতুন করে কম্পোজিশন করেছি, এবং নতুন কম্পোজিশন করেছিলেন ইমন শাহ, শ্রদ্ধেয় সত্য শাহ ছিল ইমন শাহ, আমাদের গান নামে বেরিয়েছিল, সেটা ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার। তো সেভাবে আছে। প্লাস আমি নিজে তার মেয়ে হিসেবে আমি ব্যক্তিগতভাবে কিছু উদ্যোগ নিয়েছি, বাবার লেখা বেশ কিছু পুরনো গান আমি নতুন করে দর্শক শ্রোতাদের সামনে আনবো। ইতিমধ্যে বেশ কিছু গানের রেকর্ডিং শেষ করেছি। দেবাশী বিশ্বাস, আপনি আরেকটা সত্তা কিন্তু আপনার মধ্যে আছে। আমি জানি আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনি গান গাইতে খুব পছন্দ করেন, এমনকি আপনার একটা ব্যান্ডও ছিল হারমোনিকা, সেটা কি পরবর্তী খুব বেশি আছে? এখনো আছে, আমার সাথেই আছে। আচ্ছা, আমার সামনে যেহেতু দুজনই সঙ্গীত শিল্পী, আমি আমার প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আমি চাচ্ছি যে আপনারা দুজন একসাথে একটি গান গাবেন আমাদের জন্য। আমরা একটা ডুয়েট গান গাই। হ্যাঁ, ডুয়েট একটা গান। ঠিক আছে, তাহলে চলো তোমারই পরে সে গানটা করি। হ্যাঁ, এটার একটা স্মৃতি আছে, এটা এই জন্য আমাদের দুজনেরই খুব প্রিয়, কারণ এই গানের সাথে আমাদের দুজনের বাবা ওতপ্রোতভাবে জড়িত। গাজী কাকার এত সুন্দর লেখা গান, মানে ওনার একটা এত বড় গুণ ছিল যে খুব সহজ কথায় উনি এত গভীরে চলে যেতে পারতেন। এই গুণ আমি আর কোনো লিরিসিস্টের মধ্যে পাইনি। কারণ বাবার ফিলোসফি এটাই ছিল যে সহজ সাবলীল ভাষা হলে মানুষ সহজে গাইতে পারলে মানুষের বাড়িতে পৌঁছাবে, জনপ্রিয় হবে। এই গানটা অংশীদার ছায়াছবি, শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস পরিচালিত ছায়াছবি, বাবার লেখা, গাজী মাজহারুল আনোয়ারের লেখা, শ্রদ্ধেয় সত্য শাহ সুর, গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন এবং শ্রদ্ধেয় সুবীর নন্দী। আজকে আমি আর দেবাশিস শোনাই। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে। তোমারই সাধনা আমার মনের মাঝে ঠাই যে পেল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। মানে গানের সুর রেশ, মানে আমার মনে হচ্ছে না আমি আমার এই প্রোগ্রাম আজকে আর শেষ করি, কারণ এত অল্প সময় আসলে হচ্ছে না। ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে আবারও আমাদের দেখা হবে, আড্ডা হবে, গান হবে। আজকের মতো আমি বিদায় নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এই ছিল পরম্পরা তারকার আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, 24 ঘন্টা ডিবিসি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।